প্রাইমারির সিলেবাস, প্রশ্ন বিশ্লেষণ ও সাজেশন। প্রাইমারির জন্য বিশাল সমুদ্র থেকে কি পড়বেন আর কি বাদ দিবেন, এটি মহা চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি চাকরির প্রস্তুতিমূলক ভিডিও নিয়ে। তো আমরা এখানে অনেকেই আছি যারা প্রাইমারি শিক্ষা অধিদপ্তরের চাকরির জন্য আবেদন করেছি, এবং এই যে গণনিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু অনেকেই আছি আমরা আবেদন করেছি। তো এই পরীক্ষাটিতে আসলে বিশাল একটি সিলেবাস, তো এই বিশাল সিলেবাস থেকে কি পড়বেন কি বাদ দেবেন এবং আমাদের কোন বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে পড়তে হবে এবং কোনগুলো আমাদের এড়িয়ে যেতে হবে, সেই বিষয়টি না জানলে কিন্তু এত শর্টকাট সময়ের মধ্যে এত কিছু সম্পন্ন করা সম্ভব না। তাই আজকে আপনাদের জন্য আমি কিছু সিলেবাস, প্রশ্ন বিশ্লেষণ এবং সাজেশন নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করতেছি। তো যারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের 100% কাজে দেবে। তো চলুন আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল আলোচনায়। তো তার আগে ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আপনাদের ভাই বোন, বন্ধু, আত্মীয় স্বজন যারা চাকরি প্রার্থী আছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। প্রাইমারিতে যদি সহকারী শিক্ষক হিসেবে চাকরি পেতে চান তাহলে কিন্তু 80তে 65+ পেতেই হবে যদি চাকরি পেতে চান। পড়ার সময় সিলেবাস, প্রশ্ন বিশ্লেষণ ও সাজেশন অধ্যায় দেখবেন। প্রাইমারির জন্য বিশাল সমুদ্র থেকে কি পড়বেন আর কি বাদ দিবেন, এটি মহাচিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই ভিডিও মনে রাখবেন, সিলেবাস, প্রশ্ন বিশ্লেষণ, সাজেশন, নির্দেশনা আপনার পথকে সহজ করে দিবে। তো সিলেবাস প্রথমে আমরা দেখি সিলেবাস। বিগত প্রশ্ন বিশ্লেষণ করে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা সিলেবাস তৈরি করা হয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন নিম্নের সিলেবাস থেকেই হবে। তো দেখুন, এখানে প্রথমে আছে মান বন্টন। এখানে পরীক্ষা আসলে মান বন্টনটা কেমন হবে সেটা যদি আমাদের কোনো ধারণা না থাকে তাহলে কিন্তু পরীক্ষা কি দিব আর কি, আমার যদি প্রশ্ন সম্পর্কেই কোনো ধারণা না থাকে যে কোথা থেকে কেমন প্রশ্ন আসবে সে বিষয়ে যদি কোনো নলেজ না থাকে তাহলে পরীক্ষায় কিন্তু আপনার প্রিপারেশন এমনিতেই খারাপ হয়ে যাবে। তো এখানে আমাদের মোট সাবজেক্ট থাকবে হচ্ছে 5টা: বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, সাধারণ জ্ঞান। সরি, আমি বলতে একটু ভুল করেছি আর কি। মোট এখানে 4টি সাবজেক্ট থাকবে। তো 4টি সাবজেক্ট হচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান। সর্বমোট এখান থেকে 20 মার্ক করে 80 মার্ক। 4টি সাবজেক্টে 80 মার্ক, প্রত্যেক সাবজেক্টে 20 মার্ক করে। তো প্রথমে আসুন বাংলায়। বাংলা সাবজেক্ট থেকে আপনারা কি পড়বেন কি বাদ দিবেন দেখুন। বাংলা ব্যাকরণ অংশ থেকে ভাষা ও ব্যাকরণ, ধ্বনি ও বর্ণ 3 নম্বরে, নত ও শত বিধান 4 নম্বরে, বাংলা ভাষার শব্দ ভাণ্ডার 5 নম্বরে, সন্ধি 6 নম্বরে, সমাস 7 নম্বরে, প্রকৃত ও প্রত্যয় 8 নম্বরে পদ, 9 নম্বরে বাক্য, 10 নম্বরে কারক ও বিভক্তি, 11 নম্বরে বানান ও বাক্য শুদ্ধি, 12 নম্বরে উপসর্গ ও অনুসর্গ, 13 নম্বরে সমার্থক শব্দ, 14 নম্বরে বিপরীত শব্দ, 15 নম্বরে এক কথায় প্রকাশ, 16 নম্বরে বাগধারা ও প্রবাদ বচন, 17 নম্বরে বিরাম চিহ্ন, 18 নম্বরে লিঙ্গ পরিবর্তন, 19 নম্বরে বিবিধ পারিভাষিক শব্দ, 20 নম্বরে বিবিধ অন্যান্য। এবং বাংলা সাহিত্য বিষয় থেকে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম এবং সাহিত্যের যা কিছু প্রথম, ছদ্মনাম ও উপাধি, পত্রিকা ও সম্পাদক, পংক্তি, গান ও কবিতা, বাংলা সাহিত্যে উৎসর্গকৃত গ্রন্থ, সাহিত্যকর্মের উপজীব্য বিষয়, কাছাকাছি নাম, সমাচার এবং ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ। তো আপনারা যদি বাংলা অংশ থেকে এই বিষয়গুলো পড়েন তাহলে এখান থেকে কমন পড়বে, এবং আপনার পরীক্ষা দিতে হলে, এখানে আপনার চাকরি পেতে হলে এই বিষয়গুলো আপনাদের পড়তেই হবে। এখান থেকে যদি আপনারা কিছু বাদ দিতে চান তাহলে কিন্তু ভাই কমন পাবেন না। তো যদি কমন পেতে চান এখান থেকে আপনাদের এই চ্যাপ্টারগুলো অবশ্যই আপনাদের ক্লিয়ারলি পড়তে হবে, বা এই বিষয়টিতে 100% প্রিপারেশন থাকতে হবে। এবার 2 নম্বরে আসুন ইংরেজি সাবজেক্টে। ইংরেজি থেকে কি কি আসবে দেখুন, মানে এখানে কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ রয়েছে যেগুলো আমাদের অবশ্যই পড়তে হবে সেই বিষয়গুলো হচ্ছে: 1 নম্বরে আছে সেন্টেন্স, 2 নম্বরে আছে পার্ট অফ স্পিচ, 3 নম্বরে আছে ফরমেশন অফ ওয়ার্ড, 4 নম্বরে আছে আর্টিকেল, 5 নম্বরে আছে দি টেন্স, 6 নম্বরে আছে ভয়েস সেন্স, 7 নম্বরে আছে রাইট ফর্ম অফ ভার্ব, 8 নম্বরে আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট,
9 নম্বর আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, 10 নম্বর আছে ডিগ্রি, 11 নম্বরে আছে ন্যারেশন, 12 নম্বরে আছে ভোকাবুলারি, 13 নম্বরে আছে স্পেলিং, 14 নম্বরে আছে সাফিক্স প্রিফিক্স, 15 নম্বরে আছে অ্যানালজি, 16 নম্বরে আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, 17 নম্বরে আছে পার্সেল অফ অর গ্রুপ ভার্ব, 18 নম্বর আছে ইন্ডোমস অ্যান্ড প্যারাস, 19 নম্বর আছে সেন্টেন্স কারেকশন, 20 নম্বর আছে ওয়ান ওয়ার্ড সাব বোঝা যাচ্ছে না ওয়ান ওয়ার্ড সাবস্ট্রাকশন, 21 নম্বরে আছে ট্রান্সলেশন অ্যান্ড প্রভার্ব, 22 নম্বরে আছে লিটারেচার। তো এই ইংরেজিতে যদি আপনারা 100% কমন প্রশ্ন পেতে চান এই বিষয়গুলো পড়তে হবে। আর এই বিষয়গুলো যদি আপনারা খুবই গুরুত্ব সহকারে পড়েন, এখান থেকে 100% প্রিপারেশন নেন, তাহলে এই 22টা পার্ট আছে, এই 22টা পার্ট থেকে আপনাদের কমন পড়বে ইনশাআল্লাহ। যদি এই 22টা পার্ট আপনি ক্লিয়ারলি ভাবে প্রিপারেশন নিতে পারেন, খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারেন, এখান থেকে আপনাদের প্রশ্ন কমন থাকবে। এখানে আপনি ইংলিশ সাবজেক্টে যদি কমন পেতে চান বা 80-র মধ্যে যদি 65+ পেতে চান, তাহলে অবশ্যই এই 22টা পার্ট আপনাকে পড়তেই হবে। এবং শুধু পড়লেই হবে না, এখানে খুবই ভালোভাবে পড়তে হবে, যেটা এই যে কোনো পার্ট থেকে আপনার প্রশ্ন আসলেই আপনি পারবেন, এমন একটা প্রিপারেশন নেওয়া দরকার। তো এখন আপনি যদি মনে করেন এখান থেকে কিছু বাদ দিবেন, তো এখান থেকে যদি আপনি কিছু বাদ দিতে চান তাহলে কিন্তু অনেক প্রশ্ন আপনার কাটা যাবে, অর্থাৎ কমন আসবে না, যেগুলো আপনার ভুল যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই 22টা অবশ্যই পড়তে হবে, এই 22টা থেকে আপনার একটাও বাদ দেওয়া যাবে না, এই 22টার 22টাই পড়তে হবে। এবার 3 নম্বরে আসুন গণিত, সাধারণ গণিত অংশ থেকে। সাধারণ গণিত অংশ যে বিষয়গুলো অবশ্যই করতে হবে সেগুলো দেখুন। পাটিগণিত থেকে আছে সংখ্যা, বাস্তব সংখ্যা, গসাগু, লসাগু, বর্গমূল, ভগ্নাংশ, গুণ ও ভাগ, শতকরা, লাভ ক্ষতি, অনুপাত, সমানুপাত, সরল ও যৌগিক মুনাফা সুদ, গড়, ঐকিক নিয়ম, বয়স, স্রোত, দূরত্ব, ট্রেন ও চৌবাচ্চা, এই সকল অঙ্ক অবশ্যই আপনাদের করতে হবে। এবং এখান থেকে কোনো অঙ্ক, আপনি এই নিয়মের কোনো অঙ্ক আসলে আপনার মানে করতে সর্বোচ্চ 10 সেকেন্ড সময় লাগবে, এমন ভাবে প্রিপারেশন নিতে হবে। তো ভাই সবাইকে একটি বিষয় সাজেস্ট করব যে যেহেতু প্রাইমারি শিক্ষক, সহকারী শিক্ষক পদে আপনারা আবেদন করেছেন, এখান থেকে চাকরিটা আপনাদের প্রয়োজন, সেহেতু কিন্তু চাকরি পাওয়ার মতো করেই প্রিপারেশন নিতে হবে। এখানে শুধু আমাদের ওই যে নামের পড়া বা ক্লাস টপ কেন পড়া, এটা কিন্তু আসলে না। এখানে অনেক মানুষের সাথে লড়াই করে আপনাকে চাকরিটা পেতে হবে, কারণ এখানে দেখবেন যে আপনি পরীক্ষা দিতে গেলে আপনার একটা শূন্য পদের বিপরীতে হয়তোবা কয়েক শত বা কয়েক হাজার লোক একটা শূন্য পদের জন্য পরীক্ষা দিবে। তো সেখানে কিন্তু আপনাকে ওই কয়েক শত বা কয়েক হাজার মানুষকে টপকে আপনাকে ওই পদের জন্য ফার্স্ট হতে হবে, তারপরে সেখানে আপনি ওই পদটা পাবেন। তো যাই হোক, তো চাকরি পেতে হলে পাওয়ার মতো করে প্রিপারেশন নিতে হবে, শুধু মানুষ দেখানো বা নামের পড়া পড়লে হবে না। কারণ আমরা যেমন ক্লাসে যেমন পড়াশোনা করি, হয়তোবা চিন্তা করি যে পাশ করলেই ক্লাসে তো উঠতে পারবো, বা আমার রোল ছিল 5 বা 10 বা 1, আমার রোলটা ধরে রাখতে পারলে হলো, এরকম পড়াশোনা করতে পারলেই হলো। কিন্তু এই বিষয়টা কিন্তু এখানে আসলে তেমন না, এখানে আপনার পারফরমেন্স করতেই হবে, এখানে আপনার সর্বোচ্চ নম্বর আনতেই হবে। তো এবার দেখুন বীজগণিত অংশ থেকে কি কি থাকবে। বীজগণিতিক রাশি, বীজগণিতিক সূত্রাবলী, বর্গ ও ঘন, উৎপাদকের বিশ্লেষণ, সরল ও সরল সহ সমীকরণ, সূচক ও লগারিদম, সেট ও ফাংশন, লসাগু ও গসাগু, সমান্তরাল ও গুণোত্তর ধারা, সমান্তর ও গুণোত্তর ধারা, বিবিধ এবং জ্যামিতি অংশ থেকে রেখা, রশ্মি ও কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, ত্রিকোণমিতি, পরিমিতি। এই বিষয়গুলো আপনাদের ফ্রেশ থাকতে হবে, যে আপনি একটা প্রশ্ন আসলেই ধরে ফেলতে পারবেন। যে মনে করুন 100টা ভিন্ন কালারের বল আছে, বা একই কালারের বল আছে 100টা, সেখানে একটা ভিন্ন কালারের বল আছে। তো একটা ভিন্ন কালারের বল যেমন দেখা মাত্র আপনি বুঝতে পারবেন যে এটা ওইটার থেকে ভিন্ন, বা এটা অন্য কালার। তো সেইভাবে আপনি যেন একটা প্রশ্ন আসলে বুঝতে পারেন যে এটা এই প্রশ্ন, এটার সমাধান এই, এইভাবেই কিন্তু আসলে আমাদের প্রিপারেশন নিতে হবে। মানে প্রশ্ন দেখলেই আমাদের উত্তর চোখে ভাসবে, এরকম একটা প্রিপারেশন নিতে হবে। এবার আসুন সাধারণ জ্ঞান অংশ থেকে আপনাদের কি কি প্রস্তুতি নেওয়া উচিত।
তো সাধারণ জ্ঞান অংশ থেকে বাংলাদেশ যে একটা বিষয় আছে, সাধারণ জ্ঞান অংশটা আসলে আমরা কয়েকটি ভাগে ভাগ করি, সেটা হচ্ছে 4টি ভাগে ভাগ করি। সাধারণ জ্ঞান অংশটা 4টি ভাগে থাকবে। সেই 4টি ভাগ হচ্ছে, প্রথম হচ্ছে বাংলাদেশ, তারপরে হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী, তারপরে হচ্ছে বিজ্ঞান ও ভূগোল, তারপরের বিষয়টি হচ্ছে কম্পিউটার। তো এই 4টা বিষয় থেকে আপনাদের জেনারেল নলেজ যেটা থাকবে এটা মানে কমন, যত প্রকার সাধারণ জ্ঞানের, বুঝতেই পারতেছেন যে সাধারণ জ্ঞান একটা মানুষ হিসেবে, মানুষের যে সাধারণ জ্ঞান যতটুকু প্রয়োজন, মনে করেন আমি স্নাতক পাস, তো স্নাতক পাস একজন মানুষের যতটুকু সাধারণ জ্ঞান থাকা প্রয়োজন, ততটুকু সাধারণ জ্ঞান কিন্তু এখানে আমার থাকতে হবে। তো এই আমি যে স্নাতক পাস, সেই স্নাতক পাসের মধ্যে আমার সাধারণ জ্ঞানের ভিতর কি কি বিষয়গুলো পড়ে, তো সেই বিষয়গুলো কিন্তু আমাদের ধরে ধরে এনে শিখতে হবে। তো তারপরে দেখুন, আমি বাংলাদেশ বিষয়াবলী থেকে আপনারা কি কি পড়বেন সেই বিষয়গুলো একটু সাজিয়েছি। দেখুন, বাংলাদেশ বিষয়াবলী থেকে প্রাচীন যুগের ইতিহাস সম্পর্কে ধারণা নিতে হবে, বা এই বিষয়গুলো খুব ভালো করে জানতে হবে। মধ্যযুগের ইতিহাস জানতে হবে, পাকিস্তান আমল ও ভাষা আন্দোলন 1947 থেকে 1970 সাল পর্যন্ত, এবং মুক্তিযুদ্ধ। তারপরে জনসংখ্যা, উপজাতি, আদমশুমারি, বাংলাদেশের সম্পদ, অর্থনীতি, বাণিজ্য, ব্যাংক, বাংলাদেশের সংবিধান, সরকার ও রাজনৈতিক ব্যবস্থা, বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি, বাংলাদেশের জলবায়ু ও পরিবেশ, বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য ও নিদর্শন, বাংলাদেশের দ্যুতি, অর্জন ও অন্যান্য। এই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই জ্ঞান রাখতে হবে, বা এই বিষয়গুলো সম্পর্কে আপনার পড়াশোনা অবশ্যই করতে হবে, এবং ভালোভাবে এখান থেকে যত প্রশ্ন আছে আপনার যত আয়ত্ত করতে পারবেন ততই ভালো। তো এই বিষয়গুলো ব্যতীত আপনার অন্য কোনো বিষয় পড়তে হবে না ইনশাল্লাহ। আর আপনি যদি এই বিষয়গুলো থেকে বাদ দিতে চান, তাহলে কিন্তু এই বিষয়গুলো আপনি বাদ দিতে পারবেন না, কারণ এই বিষয়গুলো বাদ দিলে যে কোথা থেকে প্রশ্ন আসবে এটার আপনি কোনো দিক নির্দেশনাই পাবেন না। তো এই সব বিষয়, বাংলাদেশ বিষয়গুলি থেকে এই 13টি বিষয় থেকেই বেশিরভাগ প্রশ্ন আসে। তো এই 13টি পড়লে আপনার এনাফ। তো এবার আসুন আন্তর্জাতিক পর্যায় থেকে কি কি পড়া উচিত। তো আন্তর্জাতিক বিষয় থেকে আপনারা বিশ্ব সভ্যতার ইতিহাস বা বিশ্ব সভ্যতা ও ইতিহাস, এই চ্যাপ্টারটা পড়তে হবে। আন্তর্জাতিক নিরাপত্তা ও সম্পর্ক, আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও সংগঠন, আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও জলবায়ু পরিবর্তন, তারপরে আছে বিবিধ, এই এই বিষয় সম্পর্কিত, এবং আন্তর্জাতিক যে বিষয়গুলো ঘটে আমাদের দৈনন্দিন, এই বিষয়গুলো বেশি আয়ত্তে আনা যায়। ধরুন, দৈনিক যদি পত্রপত্রিকা পড়াশোনা করা হয় তাহলে কিন্তু এখান থেকে প্রশ্ন কমন পড়ে যায়। এবং কিছু ঘটনা এবং কিছু বিষয়াবলী আছে যেগুলো অতি সাম্প্রতি ঘটে গেছে বা অতি সাম্প্রতি ঘটতে যাচ্ছে, এইসব বিষয়াবলী থেকে কিন্তু প্রশ্ন আসে। তো আমাদের এই বিষয়গুলোর উপর একটু গুরুত্ব দিতে হবে, সেইভাবে পড়াশোনা করতে হবে। এবং 3 নম্বরে আছে দেখুন, বিজ্ঞান ও ভূগোল বিষয়। বিজ্ঞান ও ভূগোল বিষয় থেকে যেখান থেকে বেশি প্রশ্ন আসে সেগুলো হচ্ছে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, ভূগোল ও পরিবেশ। এই 4টা বিষয়ে যদি সাধারণ জ্ঞান আমাদের থাকে তাহলে কিন্তু আমাদের এখান থেকে কমন পেয়ে যাব। এবং কম্পিউটার বিষয়ে সর্বপ্রথম আপনার বেসিক কম্পিউটার যে একটা কোর্স আছে, যারা ম্যাক্সিমাম এখানে সরকারি শিক্ষক পদে আবেদন করেছেন বা চাকরি পরীক্ষা দিবেন, তারা অবশ্যই এখানে ম্যাক্সিমাম মানুষই কিন্তু কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে থাকবেন। তো যারা কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত তারা কিন্তু জানেন যে বেসিক একটা কম্পিউটার কোর্স আছে, যেটাতে 3 মাস অথবা 4 মাসে শেখানো হয়। এখানে বেশিরভাগ মাইক্রোসফট অফিসের বিষয়গুলো সব কিছু খুঁটিনাটি শেখানো হয়। তো মাইক্রোসফট অফিসের বিষয়টি আপনাদের ক্লিয়ারলি জ্ঞান থাকতে হবে এবং সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে। এবং কম্পিউটারের বেসিক যে জিনিস, কম্পিউটার ওপেন করা, কম্পিউটারের শর্টকাট কি যতগুলো আছে, বা কম্পিউটার শর্টকাটে কত ধরনের কাজ করা যায়, কি কি করা যায়, এই বিষয়গুলো আর কি। তো এই বিষয়গুলো আপনাদের খুব ভালোভাবে আয়ত্তে নিতে হবে। তারপরে আছে কম্পিউটার ইতিহাস, যে কম্পিউটারটা কোথা থেকে এসেছে, কে আবিষ্কার করলো, এটা পর্যায়ক্রমে কিভাবে এর বিকশিত হচ্ছে, কিভাবে এর উন্নত হচ্ছে, এই বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। এবং তথ্য প্রযুক্তি যে বিষয়টা, এক কথা বলতে বোঝা যায় তথ্য প্রযুক্তি যে বিষয়গুলো আছে, এই বিষয় থেকে সম্পূর্ণ জ্ঞান আমাদের থাকা প্রয়োজন। তো এখানে যদি সম্পূর্ণ জ্ঞান আপনি আয়ত্তে নিতে পারেন তাহলে এখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবেন। তো এখন দেখুন যে এখানে প্রশ্ন অ্যানালাইসিস করলে আমরা যেটা দেখতে পাই, দেখুন, বাংলা ব্যাকরণ ও সাহিত্য বিষয় থেকে কোন কোন সালে
কোথা থেকে প্রশ্ন এসেছে বা কত মার্কের প্রশ্ন এসেছে সেটা একটু যদি আমরা দেখি। তো এখানে দেখুন, প্রথমে আছে বাংলা ভাষা ও ব্যাকরণ, 2022 সালে এখান থেকে 1 মার্ক এসছে। দ্বিতীয় ধাপে এসছে 3 মার্কের প্রশ্ন এসছে। তৃতীয় ধাপে এসছে 2 মার্কের। আবার প্রথম ধাপে আসেনি, পরে আবার দ্বিতীয় ধাপে এসছে, মানে এটা হচ্ছে 19 সালের। প্রথম ধাপে দ্বিতীয় ধাপে এসছে 1 মার্ক। 18 সালে আসছে 2 মার্ক এবং 25 সালে আসছে 17 জেলায় 1 মার্ক এবং 17টি জেলায় 2 মার্ক। তো ভিউয়ার্স, আজকে আমার ভিডিওর লেন্থটা অনেক বড় হয়ে গেছে, অলরেডি প্রায় 20 মিনিট হয়ে গেছে। তো আমি আজকে আর এই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি না। আমি পরবর্তীতে আর একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর জন্য পরবর্তীতে আরো একটা ভিডিও দিব, সেখানে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। যেহেতু ভিডিওটি অনেক লং হয়ে গেছে, আমারও আপনাদেরকে এখন বোঝাতে অনেক সমস্যা হবে এবং আপনাদেরও হয়তো বা এতক্ষণ ধৈর্য থাকবে না দেখার মতো। তো যাই হোক, আমি পরবর্তীতে এখানে আলোচনা করব। তো পরবর্তী পার্টটি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং আজকের এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনারা কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখেন তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের ভাই বোন, বন্ধু, আত্মীয় স্বজন যারা চাকরি প্রার্থী আছে এবং ভবিষ্যতে চাকরি প্রার্থী বা শিক্ষার্থী আছে যারা ভবিষ্যতে চাকরির পরীক্ষা দিবে, তাদের কাছে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন, যার মাধ্যমে তারা অনেক কিছু শিখতে পারবে এখান থেকে। তো যাই হোক, সবার জন্য শুভকামনা রইল। আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।